আগুন লেগেছে গতকাল রাতেই। আপনারাই প্রশ্ন করেন এখানে থেকে আগুন ওইখানে যাইতে পারে কিনা 3 কিলোমিটার দূরে। দুই জায়গায় আগুন লাগছে, কিন্তু আপনারা কি তথ্য পেয়েছেন? পান নাই। আবার এখানেও দেখেন দুই পাশে আগুন লাগছে, এক পাশে আগুন লাগলে আরেক পাশ থেকে নিভান যায়। দুই পাশে আগুন লাগলে কেমনি নিভাবেন বলেন? এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণ মানুষ আগুন দিয়েছে, আপনি যাইতে পারবেন? আমি যাইতে পারবো? যাইতে পারে সাধারণ মানুষ সচিবালয়ে, যেতে পারে না। এর মধ্যে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে এই সচিবালয়ের যে সিসিটিভি গুলো রয়েছে সেগুলোর ফুটেজ তারা সংগ্রহ করেছেন। দেখি সচিবালয়ে আগুন, গোয়েন্দা সংস্থায় যারা আছে, সিনিয়র যে সমস্ত অফিসাররা আছে যারা ঘুমের সাথে জড়িত, অ্যাকচুয়ালি তারা এটার সাথে জড়িত, যেহেতু সেই সচিবালয়ে আজ গভীর রাতে ভয়াবহভাবে আগুন দেখিয়ে দিয়েছে শেখ হাসিনা, শেখ পরিবার এবং আওয়ামী লীগের অসভ্য যারা এই সময় একটা ট্রাক তাকে ধাক্কা দিয়ে ইন্তেকাল করে। তদন্ত করতে হাই পাওয়ার একটা তদন্ত করে দেওয়ার জন্য সচিবালয়ে আগুন লাগার এবার সিসিটিভি ফুটেজ ফাঁস হয়েছে। এবার বিদেশিতে চাঞ্চল্যকর তথ্য দেখা যাচ্ছে যে কে আগুন লাগিয়েছেন। শেখ হাসিনার নির্দেশে আগুন লাগিয়েছেন গোয়েন্দা সংস্থার লোক, এরকম তথ্য দিয়েছেন সাবেক একজন মেজর। ইতিমধ্যে তার বক্তব্যটি ব্যাপকভাবে বাইরে হয়েছে। আপনাদেরকে দেখাবো কিভাবে শেখ হাসিনার নির্দেশে আগুন লাগিয়েছেন বাংলাদেশে থাকা গুমকুনের ভোটা গোয়েন্দা সংস্থার লোকজন। এমনকি যিনি দেখে ফেলেছেন সেই লোকটাকে হত্যা করা হয়েছে ট্রাক চাপা দিয়ে, এরকম তথ্য দিয়েছেন। সচিবালয়ে রহস্যময় কুকুর ঘিরে নানা গুঞ্জন, সচিবালয়ে আগুন নিয়ে সার্জিস ও হাসনাতের হুঙ্কার, গুরুত্বপূর্ণ নথি পুড়িয়ে ফেলতেই আগুনের ঘটনা, মন্তব্য রিজভী। বাংলাদেশের সীমান্তে ভারতীয় গোয়েন্দা সংস্থার একটি কুকুর কেন্দ্র সচিবালয়, সেখানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত 7 নম্বর খবরে একটি কুকুর ও কিছু কবুতর পুরো অবস্থায় পাওয়া যায়। কিন্তু থেকে এলো এই কুকুর তার সংরক্ষণ শেষ। সেখানে একটি কুকুরের লাশ পাওয়া গিয়েছে, ভিতরে পাওয়া গিয়েছে। একটি কুকুর কিভাবে সচিবালয়ের ভিতরে ওই উন্নতিতে পাওয়া যেতে পারে? দেশের সর্বস্থান সচিবালয় 7 তলার ভিতরে কুকুর কেন করছে? জলবায়ুর পক্ষ থেকে বেশ কিছু বার্তা দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাদের আবারও স্বাগতম। দর্শক, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এবং যে প্রেক্ষাপট চলছে তারই আলোকে কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, ভিডিও শুরুটা দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই যারা ভিডিওটি অন করেছেন তারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে মূল বিষয়টি বুঝতে পারবেন। দর্শক, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দর্শক, বেশি কথা আর বলবো না, চলুন ফিরে যাই আজকের নতুন খবরে। দেখি কি আছে আমাদের তাজা খবরে, চলুন। এই মুহূর্তে আমরা সচিবালয়ের সবশেষ পরিস্থিতি জানবো। আমাদের সহকর্মী শাকিল হাসান অপেক্ষা করছেন। শাকিল, এই মুহূর্তের প্রস্তুতি জানতে চাচ্ছি, আপনি তো সচিবালয়ের সামনেই আছেন, কেমন অবস্থা দেখছেন? বৃষ্টি আজকে দিনভর তো আগুন নিভানোর কাজ শেষ হয়েছে সকালের দিকে। তারপর এই ঘটনা অনুসন্ধানে একটি কমিটি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে 7 সদস্যের কমিটি এর মধ্যে কাজ শুরু করেছে। এর মধ্যে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে এই সচিবালয়ের যে সিসিটিভি গুলো রয়েছে সেগুলোর ফুটেজ তারা সংগ্রহ করেছেন এবং সেই ফুটেজ নিয়ে তারা পর্যালোচনা করবেন। সেই পর্যালোচনা করে এটি কোনো নাশকতা নাকি দুর্ঘটনা সে বিষয়ে তারা বেশ খানিকটা তথ্য পাবেন বলে আশা করছেন তারা। আর এই তদন্ত কমিটির সামনে কিন্তু এখন একটা বড় প্রশ্ন এটি যে এটি নাশকতা নাকি দুর্ঘটনা সেটি আসলে খতিয়ে দেখা এবং সেটি করার জন্য পাশাপাশি এই সিসিটিভি ফুটেজের পাশাপাশি তারা যেটি দেখবেন সেটি হচ্ছে যে সচিবালয়ে যেহেতু একটি সুরক্ষিত এলাকা এবং এটিতে 24 ঘন্টায় নিরাপত্তা রক্ষীরা দায়িত্ব পালন করেন। সচিবালয়ের সবগুলো প্রবেশ ফটক বন্ধ থাকে, পাশাপাশি ভবনগুলোর ভেতরে কলাপসিবল গেট বন্ধ থাকে, পাশাপাশি প্রত্যেকটি মন্ত্রণালয়ের সামনে কিন্তু আলাদা করে নিরাপত্তা দ্বার রয়েছে, সেগুলো বন্ধ থাকে, পাশাপাশি পুকুরগুলো বন্ধ থাকে। এত নিরাপত্তা বলয় পার হয়ে কারো পক্ষে নাশকতা করা সম্ভব কিনা বা সেটা হলেও কিভাবে হয়েছে, আদৌ নাশকতার ঘটনাটি ঘটেছে কিনা বা অন্য কোনো ভাবে দুর্ঘটনা ঘটেছে কিনা, এই প্রশ্নগুলো সামনে রেখে তদন্ত কমিটি কাজ করছে। পাশাপাশি আরেকটি কমিটি কাজ করছে শ্রম মন্ত্রণালয়ের অধীনে, সেটি ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য। আপনি জানেন যে এই যে 3টি তলা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে স্থানীয় সরকার, ডাক ও টেলিযোগাযোগ, পাশাপাশি শ্রম ও প্রবাসী কল্যাণ, আর একটি হচ্ছে যুব ক্রীড়া মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধুমাত্র নথি ক্ষতিগ্রস্ত হয়েছে নাকি আরো অন্যান্য কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে বা আসবাবপত্র ক্ষতি শিকার হয়েছে, সেগুলোর পুরোপুরি ক্ষতি নিরূপণের কাজটি এই কমিটি করবে এবং এই কমিটিগুলো দ্রুত তাদের প্রতিবেদন দেবে। এবং আগুনের ঘটনার পর কিন্তু আজকে দুপুরের পর থেকে আপনি জানেন যে সচিবালয় থেকে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন, পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরা মোতায়েন রয়েছেন সমস্ত বাহিনীর সদস্যরাও। দেখেন, আপনাদেরকে তথ্য দেই, আগুন শুধু এই সচিবালয়ে লাগেনি। এখান থেকে 3 কিলোমিটার দূরে সচিবদের বাসভবন, সেই বাসভবনগুলোর মধ্যে ভবন 71, সেখানেও আগুন লেগেছে গতকাল রাতেই। আপনারাই প্রশ্ন করেন এখানে থেকে আগুন ওইখানে যাইতে পারে কিনা 3 কিলোমিটার দূরে। দুই জায়গায় আগুন লাগছে, কিন্তু আপনারা কি তথ্য পেয়েছেন? পান নাই। আবার এখানেও দেখেন দুই পাশে আগুন লাগছে, এক পাশে আগুন লাগলে আরেক পাশ থেকে নিভান যায়। দুই পাশে আগুন লাগলে কেমনি নিভাবেন বলেন? এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণ মানুষ আগুন দিয়েছে, আপনি যাইতে পারবেন? আমি যাইতে পারবো? যাইতে পারে সাধারণ মানুষ সচিবালয়ে, যেতে পারে না। যারা ভিতরে যাইতে পারে তারাই এই ঘটনা ঘটাইছে। শুধু তাই না, তারা পুলিশের মুখ বন্ধ করছে, গোয়েন্দা সংস্থার মুখ বন্ধ করছে, সবাই দেখেও চুপ ছিল, নীরব ছিল। আমার কথা, এখানে যে সিকিউরিটি নিরাপত্তা দায়িত্বে যারা ছিল তারা কি অবজার্ভ করেছে সেই বক্তব্যগুলো ওদেরকে নিয়ে আসেন, তাদের বক্তব্যগুলো শুনতে চাই। দেরি করছেন কেন, তাই না? এটা দেখেন, এই যে আগুন লাগছে কোথায়, আমাদের আসিফ ভাইয়ের দপ্তরে আগুন লাগছে, তাই না? আসিফ ভাই কে? আমাদের বিপ্লবের অন্যতম প্রতিনিধি। নাহিদ কে? বিপ্লবের অন্যতম প্রতিনিধি। তাদের ঘরে কেন আগুন লাগলো, অন্য ঘরে আগুন না লাগে? কারণ তারা হাসিনা সরকারের
দুর্নীতিগুলোর, হাসিনা পরিবারের দুর্নীতিগুলো এক জায়গায় করছিল, ফাইন্ডিংস করছিল। এই জন্য এখানে আগুন লেগে সব দিয়ে দিয়েছে। শেখ হাসিনা যাওয়ার সময় অনেকগুলো লাগেজ ভর্তি করে নিয়ে গেছে না? এই লাগেজে কী নিছে জানেন? এই লাগেজে ভারতের সঙ্গে যে চুক্তিগুলো করেছিল সেই তথ্যগুলো নিছে। এই লাগেজে তার যে অন্যায় প্রকল্পগুলো ছিল এগুলোর গোপন ইনফরমেশন সেগুলো সব নিছে। শেখ হাসিনা তার অন্যান্য শাড়ি কাপড় এগুলো নেওয়ার চেয়ে লাগেজ নেওয়ার ক্ষেত্রে জরুরি ছিল। এখন শেখ হাসিনা যে নথিপত্র লাগেজ ভর্তি করে নিছে এগুলো কি তার ব্যক্তিগত লাগেজ নথিপত্র? এগুলো প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রের নথিপত্র, সেগুলো সে নিয়ে গেছে কেন? কারণ এগুলো ঘাটাঘাটি করলে তার এবং তার পরিবারের, শেখ রেহানার, সজীবদের জয়ের, দেখেন আইসিডি দপ্তরে কোনো সময় পূর্ণমন্ত্রী পায় নাই, খেয়াল করেছেন? সেখানে কাজ করতো কে? প্রতিমন্ত্রী। আর সেখানে শক্তিশালী কে ছিল? সজীবদের জয় উপদেষ্টা ছিল। অর্থাৎ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী দিছে কিন্তু উপদেষ্টা মন্ত্রী হিসেবে রাখছে সজীবদের জয়কে। এরকম অনেক বিষয় রয়েছে যেগুলো পড়ার জন্য এখন শেখ হাসিনার মনে বিন্দু পরিমাণ মায়া মমতা নাই। এই বাইতুল মোকাররমে জনসমাবেশে সে কী করছিল? সাপ ঝুড়িতে করে সাপাই না ছাড়ে দিছিল। 17 জন মানুষ ওই সময় সাপের কামড়ে আহত হয়েছিল, 2 জন মারা গেছিল জায়গায়। আওয়ামী লীগের নেতাকর্মীদের জায়গায় স্পট থেকে ধরা হয়েছিল, জনগণ ধরেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বম ফাটায়ে ছাত্র জনতাকে মেরেছিল শেখ হাসিনা। এই কাজ এরকম ভয়ঙ্কর কাজের শেখ হাসিনার অনেক নজির আছে। এই আগুন দেওয়া আরও ছোট ঘটনা। সে যে পরিমাণ, দেখেন এই গণ অভ্যুত্থানের মধ্যে সহজ বিষয় ছাত্র জনতার চাপের মুখে একটা সরকার পতন হবে, পদত্যাগ করবে, শেখ হাসিনা যাবে, নির্বাচন হবে, অনেক কিছু সুন্দর ছিল। কিন্তু সে কী করলো? সবাইকে হত্যা করার প্ল্যান নিল, সবাইকে মানে একটা গণহত্যার মধ্যে ফেলে দিল, কত মানুষ মারা গেল। তো সে এগুলো করবেই। প্রথম ভুলটাই ছিল তাকে দেশ থেকে চলে যাওয়া। তাকে জনগণের হাতে তুলে দিলে বাংলাদেশে স্বৈরাচারের মানে হলো ফলাফল কি? স্বৈরতন্ত্রের ফলাফল জনগণ নিজ হাতে বিচার করতো। আমাদের আদালত কোনোদিন কোনো বিচার করতে পারে না, আদালতের বিচার করার কোনো সক্ষমতা নাই। ক্ষমতার পরিবর্তন হলেই এক সরকার আসে, তার পাপগুলো সব মানে পুণ্যে রূপান্তরিত হয়ে যায়। হ্যাঁ, হাসিনা এখন নাই, হাসিনার সব পাপ, আবার হাসিনা কোনোদিন সুযোগ আসলে দেখবেন তার সব পাপ পুণ্যে রূপান্তরিত হয়ে গেছে। এটা বাংলাদেশের বিচারিক ব্যবস্থা। সুতরাং মানে কেন মব জাস্টিস হয়? এই যে বিচারগুলো হয় না, এই জন্য মানুষ মনে করে যে হলো এটা তো কিছু করবে না, সব যতক্ষণ পারি কিল ঘুষি মারি। এই যে একটা প্রবণতা, এটা বিচারহীনতা থেকে এই প্রবণতা, এগুলো বুঝতে হবে আমাদেরকে। সচিবালয়ের আগুন আমরা যদি এখন সচেতন না হই, আওয়ামীপন্থী যে সচিব আমলাগুলো আছে এখনও যদি না সরাই, প্রথম কাজ করতে হবে যারা বিগত সময়ে ওএসডি হয়েছিল, তারা এই যে ঘুরতে জুতা ক্ষয় হয়ে গেছে ভাই, তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে না, তারা ওএসডি হয়ে আছে। এই যে মানসিক হাসপাতালের একজন চিকিৎসক জুয়েল সাহেব, ওনাকে ওএসডি করা হয়েছে। উনি এই গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা করেছেন, আহতদের সেবা দিয়েছেন, ওনাকে ওএসডি করে রাখা হয়েছে। প্রতিদিন এখানে এসে ঘোরে। আমি দেখে বলি যে রে, এই লোকটা তো আমাদের সার্ভিস দিচ্ছে, তাকে কেন চাকরি ফেরা দিচ্ছে না? চিন্তা করতে পারেন, এগুলো এই একটা অবস্থা। এগুলো ফলাফল ভোগ করবে, আরও আওয়ামী লীগের সাথে ঘর সংসার করবে, আর হলো সেই ল্যাং খাবে না, পিঁপড়া কামড় দেবে না, এটা তো হয় না। সচিবালয়ের ভিতরে একটা কুকুর পাওয়া গেছে। দেশের সর্বস্থান সচিবালয় 7 তলার ভিতরে কুকুর গেল কই থেকে? কুকুরটা গেল কই থেকে? সেখানে যে সার্কিট হলো, আপনাদের সিকিউরিটি গার্ডে কি বাল ফালাইছে ভাই? আপনাদের সিকিউরিটি গার্ডে কই? পুলিশ কই? একজন ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাক চাপা দিয়ে চলে গেল। একটা রাস্তায় ফায়ার সার্ভিস দাঁড়ালে অন্যান্য রাস্তাগুলো ব্লক করে দেওয়া হয় যেন সেখানে মানুষজন এবং কোনো আদার পাবলিক না ঢুকতে পারে। সেই জায়গায় কিভাবে একটা ট্রাক ঢুকলো? দুইটা একটা ফায়ার সার্ভিসের কর্মীকে চাপা দিয়ে গেল যেন কাজটা আরো রিল্যাক্সে হয়, আরো ভালোভাবে আগুন ধরার মাধ্যমে যেন সচিবালয় সব যত আকাম কুকাম করছেন সব ফাইল যেন পুড়ে যায়। সচিবালয় ভাই, আমার বাসাও তাই সেটা 5-6টা সিসি ক্যামেরা আছে নিরাপত্তার জন্য। এটা সামান্য বিল্ডিং, এই প্রেস ক্লাবের আশেপাশে 4-5টা সিসি ক্যামেরা আছে শুধু নিরাপত্তার জন্য। ক্যামেরা জ্বলে যেতে পারে, হার্ড ডিস্কটা জ্বলে যেতে পারে না, হার্ড ডিস্কটার ভিতরে থাকে না, মোবাইলের অ্যাপ থাকে। সচিবালয়ের মতো জায়গায় যেটা মোবাইল দিয়ে বাইরে থেকে প্রশাসন দেখতে পারবে যে সেখানে কি হচ্ছে, সেই ফুটেজ দেখতে চাই, কোন জায়গায় আগুন লেগেছে, কে আগুন লাগিয়েছে, এর তথ্য বের করতে এখন বিকাল 5টা-6টা বাজে, 6টা পর্যন্ত সময় লাগে না। 1 ঘন্টায় সিসি ক্যামেরা টান দিলে বের হয়ে যায় কে আগুনটা লাগাইলো, কিভাবে এত বড় একটা আগুন লাগলো। যখন সামান্য একটা তারে আগুন লাগলো সাথে সাথে ফায়ার অ্যালার্ম বেজে যায়। যেখানে তো ছোটখাটো জায়গায় আগুন লাগলো ফায়ার অ্যালার্ম বেজে, অথচ বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় সচিবালয়ে আগুন লাগছে, এখানে কি ফায়ার অ্যালার্ম বাজে নাই? তোমাদের পুলিশ কর্মকর্তারা রাতের বেলা কি সেখানে ডিউটি করে না? আচ্ছা, মনে করো তোমরা বললা যে সচিবালয়ে রাতের বেলা কেউ ডিউটি করে না, এটা আমরা মেনে নিলাম। তো রাতের বেলা যদি ডিউটি না করে, যদি সচিবালয়ে ডাকাত ঢুকে, তখন তোমরা কি করবা? আগুনের বদলে যদি ডাকাত ঢুকতো তখন তোমরা কি করতে হবে আমার বলো? যদি সেখানে আইন শৃঙ্খলা বাহিনী থাকতো, ঠিক আছে, তাহলে আগুন লাগার সাথে সাথে ফায়ার এক্সিট ছোট যে গ্যাসের বোতল ছুটে দিয়ে তোমরা নিভাই দিতে পারতো, অল্প আগুন বাস। তোমাদের এত বড় সচিবালয়, অথচ 3টা তলায় আগুন লাগলো, যে 3টা তলায় তোমরা 3 মন্ত্রী বসো, বর্তমান 3 ধান্দাবাজ একসাথে, 3 বন্ধু একসাথে ধান্দাবাজি করে বেড়াও, 3টা একসাথে বসো, একদম সিরিয়ালে 3টা একসাথে 3টা আগুন লাগছে। এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুকে পোস্ট করে যে আমরা আওয়ামী লীগের দুর্নীতির বিরুদ্ধে অনেকগুলো রিপোর্ট তৈরি করেছিলাম, তাদের টাকা পয়সা সেগুলো সব মনে জ্বলে পুড়ে গেছে, আমি ঢাকা আসছি। আরে বেটা, নাটক বাদ দে বেটা, আগুন লাগার আগে কেন পোস্ট করছে আওয়ামী লীগের বিরুদ্ধে সকল তথ্য আসছে? আগুন লাগার বিরুদ্ধে কেন ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করছে? 3 মাস যখন দেশে ছিল তখন কি করছস তারা? আগুন লাগার আগে কেন তারা আওয়ামী লীগের 5 নেতাদের ধরে বড় বড় নেতাদের দেশ থেকে পালানোর ব্যবস্থা করে দিচ্ছিস? আপনার এই আন্দোলনের সবচেয়ে কুখ্যাত একজন খুনি আপনার ডিবি হারুন আমেরিকায় গেছে, এটা আপনারা জানেন, ইন্ডিয়া দিয়ে যায় নাই।
গত 1.5 মাস আগে ঘটনা, ডিবি কার্যালয় থেকে শোনা কথা। গত 1.5 মাস আগে তাকে বাংলাদেশের এয়ারপোর্ট থেকে পার করে আমেরিকার পাসপোর্ট দিয়ে তিনি আমেরিকা চলে গেছেন। কিভাবে গেল তাহলে? ডিবি হারুন কিভাবে দেশ থেকে পালালো? আওয়ামী লীগের লোকজন কিভাবে এখন পুনর্বাসন করে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কমিটিতে, নাগরিক কমিটিতে আওয়ামী লীগের লোকজন কিভাবে ভিড় করে? আসিফ নাইদের গতকালকে যে আপনার সচিবালয়ে আগুন লেগেছে, কোন কোন সেক্টরে আগুন লেগেছে জানেন? 7 নম্বর বিল্ডিং আগুন লেগেছে, সেটা হচ্ছে 7, 8, 9। 6 তলা হচ্ছে আসিফের কার্যালয়, 6 তলার একদম সোজা অপোজিটে হচ্ছে নাহিদের বাসার রুম। এই জায়গাগুলোতে আগুন লাগলো। হ্যাঁ, এরা দেশের অনেক বিষয় তুলে ধরেছিল, এদের ফাইলগুলো পুড়ে গেছে। এই জন্য আমরা দুঃখ প্রকাশ করি যে না, দেশের সার্বভৌমত্ব জায়গা থেকে যদি কোনো আঘাত আছে আমরা একত্রে লড়াই করবো। কিন্তু আপনারা দেখেন, বিএনপি পন্থী বা বিরোধী দলীয় যেসব সচিব, যেসব আমলারা আছে, তাদের কিন্তু তারা সাইড করে তারা একটা কিংস পার্টি নামে একটা পার্টি তৈরি করছে। এই পার্টির মাধ্যমে এরা আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে এবং আওয়ামী লীগের থেকে টাকা টুকা খেয়ে এখন বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছে। সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় নড়ে বসেছে বাংলাদেশ। বলা হচ্ছে যে এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় যদি নাশকতার মতন ঘটনা ঘটে থাকে, তাহলে বাকি জায়গাগুলো কতটুকু নিরাপদ? ইতিমধ্যেই বাংলাদেশের প্রধান গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট থেকে প্রধান বিচারপতির বাসভবন থেকে অনেক কিছুকেই আপনার এই মুহূর্তে নিরাপত্তার আওতায় আনা হয়েছে। আর এর মাঝখানে বরাবরের মতন দেশের এই দুর্যোগ এবং ক্রান্তি লগ্নে বাংলাদেশ সেনাবাহিনী সামনে এসে দাঁড়িয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে বেশ কিছু বার্তা দেওয়া হয়েছে, ইভেন বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব সেনাবাহিনীকেও দেওয়া হচ্ছে। যদিও মাঠে অলরেডি সেনাবাহিনী ডিপ্লয়েড করা আছে, কিন্তু কোথাও না কোথাও অতীতের বিভিন্ন সময়ে যখন সেনাবাহিনী মাঠে নামতো তখন মানুষের মধ্যে একটা উৎসাহ, প্লাস যারা অপরাধী তাদের মধ্যে ভয়, উৎকণ্ঠা কাজ করতো। কিন্তু 24-এ এই জুলাই আগস্ট পরবর্তী সময়ে সেনাবাহিনী মাঠে আছে ঠিকই, কিন্তু ওই ভয়টা, যে চার্মিং যে সিনারি ছিল সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তবে সেনাবাহিনী বলছে ভিন্ন কথা। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই এ হামলা এবং নাশকতা সহ সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন সেনা সদর দপ্তর থেকে বিশেষ বার্তায় কর্নেল ইন্তেখাব হায়দার খান। তার বক্তব্য হচ্ছে, এইসব স্থানের নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিশেষ ভূমিকা রাখবে এখন আমাদের সেনাবাহিনী। গতকালকে ঘটনার পর ঢাকা সেনানিবাসের বরণী অফিসার্স মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলছেন, ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েন করা সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সচিবালয়ে আগুনের ঘটনার বিষয়ে তিনি বলছেন, এই ঘটনাটিকে তদন্ত করা হবে, সেখানে আগুন লাগার প্রকৃত ঘটনা জানা যাবে। এ লক্ষ্যে ফায়ার সার্ভিসের কর্মীদেরকে সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ সেনাবাহিনী। দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া ভবন পরিদর্শন করেছে পুলিশের ফরেনসিক বিভাগ। আগুন লাগার 7 নম্বর ভবনের 8ম তলা থেকে পুড়ে যাওয়া মৃত একটি কুকুর পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে সচিবালয়ে পুলিশের ফরেনসিক বিভাগের প্রতিনিধি দল প্রবেশ করে। এ সময় মৃত কুকুরটি বের করে আনা হয় এবং ফরেনসিক বিভাগে নেওয়া হয়েছে। কুকুরটিকে ঘিরে নানা ধরনের প্রশ্ন উঠেছে। কিভাবে 8 তলায় উঠলো কুকুরটি? কুকুরটিকে দিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে কিনা? এটি প্রশিক্ষিত কোনো কুকুর কিনা? সংশ্লিষ্ট কর্মকর্তা বলছেন, তদন্তের মধ্য দিয়েই বেরিয়ে আসবে কুকুরটিকে ঘিরে কোনো ষড়যন্ত্র আছে কিনা। সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা তাদের অপকর্মের ফাইলগুলো আগুনে পুড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। আমলাতন্ত্র ও প্রশাসনে যেসব চাটার দল এখনো ঘাপটি মেরে লুকিয়ে আছে, তাদের শেকড় উপড়ে ফেলা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। সার্জিস আলম বলেন, বিগত 16 বছরে আওয়ামী লীগের যারা চাটার দল ছিল তাদের মধ্যে অন্যতম একটা অংশ এই আমলারা। এদের ওপর ভর করেই হাসিনা তার ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। তিনি আরো বলেন, যখনই বিপ্লবীরা হাসিনার অপকর্ম, চুরি, লুটপাট, দুর্নীতির দিকে নজর দিয়েছে, সেগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে, তখনই সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা তাদের সব অপকর্মের ফাইলগুলো আগুনে পুড়িয়ে দিল। রাষ্ট্র সংস্কার করতে হলে প্রশাসনে ঘাপটি মেরে লুকিয়ে থাকা চাটার দলকে শেকড় থেকে উপড়ে ফেলতে হবে। সাবধান করার সময় আর নেই। অন্তর্বর্তী সরকারের উদারতা জাতিকে অনন্তকাল ভোগাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই আশঙ্কা প্রকাশ করেন। ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ফ্যাসিজমের এনাবলারদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা দেখানোর পরিণাম এই কপাল পোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে। হাসিনার ঘি খাওয়া ফ্যাসিস্ট এনাবলাররাই এখন মানবাধিকারের আলাপ দিয়ে ফ্যাসিস্টদের পক্ষে সিম্প্যাথি গেইন ক্যাম্পেইন চালাচ্ছে। এই ক্যাম্পেইন না থামাতে পারলে আপনি শেষ। আজকে আমলা, আগামীকাল অন্য কেউ। পোস্টের শেষ বাকি ইঙ্গিতপূর্ণ এই বাক্য লিখেছেন তিনি। দেশের প্রশাসনিক কেন্দ্র রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের 7 নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে হাসনাত আব্দুল্লাহ এই পোস্ট দেন। বুধবার দিবাগত রাত 1:52 সচিবালয়ে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের 19টি ইউনিটের চেষ্টায় 5 ঘন্টা পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় ট্রাক চাপায় ফায়ার সার্ভিসের কর্মী মোহাম্মদ সোহানুর জামান নয়ন মারা যান। এখন পর্যন্ত আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আগুনের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন। কমিটির সদস্য 5 থেকে 11 জন হতে পারে বলেও জানান তিনি।
গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পরেই সচিবালয়ে আগুন লাগায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত রক্তাক্ত মতিহার ও রিজভী আহমেদ ব্যানারে এই আলোচনা সভার আয়োজন করা হয়। রিজভী বলেন, সরকারের এই সংস্কার যে কেমন হবে, কোন পর্যায়ে নিয়ে যাবে তা আমরা বলতে পারি না, কারণ সাইবার সংক্রান্ত সংস্কারের যে রূপটি আমরা দেখছি ওই রূপটি আমার মনে হচ্ছে ভালো কিছু ফিরছে না। তিনি বলেন, চারদিকে বিভিন্ন ঘটনায় আমরা শঙ্কিত, আমরা ভয়ার্ত, ব্যক্তিগত কারণে ভয়ার্ত নই, রাষ্ট্র নিয়ে আমরা ভয়ার্ত। আমরা এর আগেও দেখেছি যখন কোনো সচিব মন্ত্রীর বিরুদ্ধে জনগণের প্রতিবাদ আসে তখনই সচিবালয়ের ফাইল গায়েব হয়ে যায়, আগুন ধরে। গতকাল সচিবালয়ের মধ্যরাতে যে আগুন, এই বিষয়ে আমরা কোনো মুখরোচক কথা বলতে চাই না। বিএনপির এই নেতা বলেন, সচিবালয়ের আগুনে অনেক নথিপত্র পুড়ে গেল, একটি ঘটনা আরেকটি ঘটনার মধ্যে সন্দেহ তৈরি করে। গতকালই আমরা সংবাদপত্রে দেখেছি কয়েকটি গুরুত্বপূর্ণ নথি চেয়েছে সরকারের পক্ষ থেকে। এই নথি চাওয়ার পরেই গতকাল গভীর রাতে আগুন। এটা জনমনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। এই বিষয়ে একেবারে উচ্চ পর্যায়ের ব্যক্তি দিয়ে তদন্ত হওয়া উচিত বলে মত দেন রিজভী। কারণ গতকাল শেখ হাসিনা ও তার দোসরদের কিছু নথিপত্র চাওয়ায় সচিবালয়ে নথিপত্র পুড়ে যাওয়া ও ভয়াবহ অগ্নিকাণ্ড এটি মানুষকে ভাবিয়ে তুলেছে, মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের জন্য প্রচেষ্টা চালাচ্ছে। কারা নির্বাচিত হবে রাষ্ট্র গোয়েন্দা সংস্থাগুলো যদি তা নির্ধারণ করে দেয়, তাহলে এই আত্মত্যাগের কি দাম থাকবে? রুহুল কবির রিজভী বলেন, ভারত গণতান্ত্রিক দেশ হয়ে শেখ হাসিনাকে আশ্রয় দেয় কিভাবে? পরিকল্পিতভাবে বাংলাদেশ নিয়ে ভারত অপপ্রচার চালাচ্ছে। ভারতের নীতি শেখ হাসিনার মাধ্যমে দেশে বাস্তবায়নের চেষ্টা করছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পরিবর্তিত দেশকে শুধু ভারত ছাড়া সবাই স্বীকৃতি দিয়েছে। তিনি আর বলেন, শেখ হাসিনার কালা কানুনের বিরুদ্ধে বিএনপি সহ অনেক দলের আত্মত্যাগ অস্বীকার করা যাবে না। বিএনপিকে ভাঙার জন্য এই সরকারের ভেতরে কিরো প্রচেষ্টা কাজ করছে কিনা তা নিয়ে জনগণের ভেতরে সন্দেহ দেখা দিয়েছে। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে, মন্তব্য প্রধান উপদেষ্টার। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে 2 দিনব্যাপী জাতীয় সংলাপে ভিডিও বার্তায় উদ্বোধনী বক্তব্যে তিনি একথা বলেন। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের আয়োজনে ঐক্য, সংস্কার ও নির্বাচন বিষয়ে এ জাতীয় সংলাপ শুরু হয়। ডক্টর ইউনূস বলেন, নির্বাচনের প্রস্তুতি কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না, কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে। সংস্কার কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা ভোটার তারা তো অংশগ্রহণ করবেনই, তার সঙ্গে ভবিষ্যতে যারা ভোটার হবেন তারাও সর্বাত্মকভাবে সংস্কারের কাজে নিজেকে নিয়োজিত করুন। এ সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে সকল যোদ্ধাদের স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন আর যারা আহত হয়েছেন, চোখের দৃষ্টি হারিয়েছেন, যাদের অঙ্গহানি হয়েছে, তাদের প্রতি আমাদের ঋণ শোধ হওয়ার নয়। নতুন বাংলাদেশ গঠনে তাদের প্রেরণা ও অবদান জাতি কখনো ভুলতে পারবে না। গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা বাংলাদেশের রূপান্তর পর্বে প্রবেশ করার অধিকার অর্জন করেছি। এই রূপান্তর দ্রুত সফলভাবে কার্যকর করার জন্য আমাদেরকে সকল শক্তি নিয়োজিত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে। পেছনে ফেরার সুযোগ আমাদের নেই। এদিকে সচিবালয়ে আগুন, সংগ্রহ করা হলো সিসিটিভি ফুটেজ। সচিবালয়ে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর 7 নম্বর ভবনের প্রতিটি দপ্তরে সিসিটিভি ভিডিও সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে। তো দর্শক, কেমন লাগলো আজকের খবরটি? ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্টে অবশ্যই জানাবেন। আর দেখা হবে নতুন একটা সংবাদে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।